এবার আমরা দেখব হুন্ডের নীতি। ইলেকট্রন সমশক্তি সম্পন্ন অরবিটালে এমনভাবে প্রবেশ করে যেন তারা সর্বাধিক অযুগ্ম বা বিজোড় অবস্থায় থাকতে পারে, আর অযুগ্ম ইলেকট্রনের স্পিন একইমুখী হবে। প্রথমে আমরা দেখি এই সমশক্তি সম্পন্ন অরবিটালগুলো কি। যে কোনো উপশক্তি স্তরে এক ধরনেরই এস অরবিটাল পাওয়া যায়, সেগুলোকে আমরা প্রকাশ করি হয় 1s, 2s, 3s। আর পি অরবিটাল, যে কোনো উপশক্তি স্তরে পি অরবিটাল 3 ধরনের হয়, px, py, pz। এই সবগুলো পি অরবিটাল হলো সমশক্তি সম্পন্ন অরবিটাল। অনুরূপভাবে আমরা ডির ক্ষেত্রেও পাব dxy, dyz, dzx, dx² y² এবং dz²। এই 5টি ডি অরবিটালও সমশক্তি সম্পন্ন অরবিটাল। হুন্ডের নীতি নির্দেশ করে এই সমশক্তি সম্পন্ন অরবিটালগুলোতে ইলেকট্রন কোন নিয়মে বা কোন পদ্ধতিতে প্রবেশ করবে। এফের ক্ষেত্রেও আমরা 7টি অরবিটাল পাব, সুতরাং হুন্ডের নীতি এফ অরবিটালের ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু এস অরবিটালের ক্ষেত্রে প্রযোজ্য নয়, কারণ এস অরবিটাল থেকে আমরা শুধুমাত্র এস উপশক্তি স্তরে আমরা শুধুমাত্র একটি অরবিটাল পাই, সুতরাং এস অরবিটালের ক্ষেত্রে হুন্ডের নীতি প্রযোজ্য নয়। হুন্ডের নীতি প্রযোজ্য পি, ডি, এফ এই সব অরবিটালের ক্ষেত্রে। তাহলে এবার আমরা দেখি নাইট্রোজেনের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, ওয়ান এস টু, 2s2, 2p3। এখান থেকে আমরা দেখাতে পারি এভাবে, এটা 1s অরবিটাল। 1s অরবিটালে ইলেকট্রন থাকবে 2টি, 2s অরবিটালে ইলেকট্রন থাকবে 2টি, p অরবিটাল হবে 3টি। এখানে একটি অরবিটাল 1s, 2s 2টি করে ইলেকট্রন আছে। এখন p অরবিটাল 3টি, ইলেকট্রন আছে 3টি। এখন এই 3টি ইলেকট্রন p অরবিটালে কিভাবে থাকবে? এইভাবে থাকতে পারে, প্রথমটাতে 2টি, পরেরটাতে 1টি। আবার এরকমও হতে পারে, একটি একটি করে থাকতে পারে। আবার এমনও হতে পারে যে ইলেকট্রনগুলো এইভাবে থাকলো, এভাবে থাকতে পারে। এরকম আমরা আরো একটা দেখাতে পারি, 1, 2, 3। এখন কোনটি সঠিক? হুন্ডের নীতির প্রথম কথা হলো এমনভাবে তারা প্রবেশ করবে যেন সর্বাধিক বিজোড় অবস্থায় থাকতে পারে। এখানে বিজোড় ইলেকট্রন একটি, এখানে 3টি, এখানে 3টি, এখানে 3টি। সুতরাং এই শেষের 3 ইলেকট্রন বিন্যাসে বিজোড় ইলেকট্রনের সংখ্যা বেশি। সুতরাং এখানে বিজোড় ইলেকট্রন সংখ্যা কম হওয়ার কারণে প্রথম ইলেকট্রন বিন্যাসটি সঠিক হবে না, এটা ভুল। তাহলে প্রথম নিয়ম অনুযায়ী বলা যাচ্ছে যে এই 3টি সঠিক হতে পারে। হুন্ডের নীতিতে আরেকটি কথা বলা আছে, বিজোড় ইলেকট্রনগুলোর স্পিন একইমুখী হবে, অর্থাৎ সবগুলো ইলেকট্রনের স্পিন হয় +½ হবে অথবা সবগুলোর স্পিন -½ হবে। এইটার ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি, সবগুলোর স্পিন +½ সুতরাং হুন্ডের নিয়ম অনুযায়ী এই ইলেকট্রন বিন্যাস সঠিক। এটা 2টি নিয়মই অনুসরণ করেছে। বিজোড় ইলেকট্রনের সংখ্যাও বেশি, আবার বিজোড় ইলেকট্রনগুলোর স্পিন
একইমুখী। এরপরেরটা ভুল, কারণ বিজোড় ইলেকট্রনগুলোর স্পিন একইমুখী নয়, দুইটির হলো প্লাস হাফ, একটির মাইনাস হাফ, সুতরাং এটি সঠিক হবে না। লাস্টের ইলেকট্রন বিন্যাসটিও সঠিক, কারণ সবগুলো বিজোড় ইলেকট্রনের স্পিন মাইনাস হাফ বা একইমুখী আছে। সুতরাং আমরা নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস এই 2p অরবিটালের ক্ষেত্রে এটাও লিখতে পারি অথবা এটাও লিখতে পারি। হুন্ডের নীতি এস অরবিটালের ক্ষেত্রে প্রযোজ্য নয়। হ্যাঁ, প্রযোজ্য নয়, এটা আমরা আগেই জানলাম। এটা শুধু পি, ডি, এফ এদের ক্ষেত্রে প্রযোজ্য। এরপরে বলা আছে যেসব পরমাণুতে একের অধিক বিজোড় ইলেকট্রন থাকে তাদের ক্ষেত্রে হুন্ডের নীতি প্রযোজ্য। যাদের একের অধিক বিজোড় ইলেকট্রন থাকে তাদের ক্ষেত্রে হুন্ডের নীতি প্রযোজ্য। একটি থাকলে হুন্ডের নীতির কোনো প্রয়োজন হবে না। যেমন আমরা ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস করি। ওয়ান এসে দিলাম দুটি ইলেকট্রন, এরপর ইলেকট্রন যাবে 2s-এ, 2s-এ দিলাম দুটি, এরপর ইলেকট্রন যাবে 2p-তে। হুন্ডের নীতি মূলত সমশক্তি সম্পন্ন অরবিটালের ক্ষেত্রে প্রযোজ্য। মানে এই 2p-তে বাকি ফ্লোরিনের 5টি ইলেকট্রন কিভাবে প্রবেশ করবে। ধরা যাক কোনো ব্যক্তি হুন্ডের নিয়ম জানে না, সেইভাবে ইলেকট্রন প্রবেশ করানো শুরু করলো। একটি অরবিটালে দুটি ইলেকট্রন থাকে, দুটি দিল, এরপরে দিল দুটি, এরপরে অটোমেটিক এখানে একটি ইলেকট্রনই আসবে। অর্থাৎ হুন্ডের নীতি না জানলেও আমরা ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস করতে পারবো। আর যদি হুন্ডের নিয়ম অনুযায়ী করি তারপরও একই ইলেকট্রন বিন্যাসই আসবে। হুন্ডের নিয়ম অনুযায়ী ইলেকট্রন বিন্যাস এভাবে করতে হয়। প্রথমে সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রনগুলিকে একই স্পিনে অর্থাৎ একইমুখী স্পিনে প্রবেশ করাতে হয়। যেমন এখানে 5টি ইলেকট্রন আছে, প্রথমে 1, 2, 3, 3টি ইলেকট্রনকে আমি একইমুখী করে প্রবেশ করাবো। এরপরের যে ইলেকট্রনগুলো থাকবে তাদেরকে আবার বিপরীতমুখী স্পিনে প্রবেশ করাতে হবে। 4 নম্বর ইলেকট্রন, এভাবে 5 নম্বর ইলেকট্রন। তো যদি একটি বিজোড় ইলেকট্রন থাকে তাদের ক্ষেত্রে হুন্ডের নিয়ম না জানলেও অটোমেটিক হুন্ডের নিয়মেই ইলেকট্রন বিন্যাস হয়ে যাবে, যেমন এইখানে হয়ে গেছে। এবার আমরা দেখি অক্সিজেনের ক্ষেত্রে। ওয়ান এসে দিব আমি দুটি ইলেকট্রন, 2s-এ দিব দুটি ইলেকট্রন, এরপর 2p-তে আমাকে ইলেকট্রন দিতে হবে আরও 4টি। এখন যদি আমি হুন্ডের নিয়ম ফলো না করি তাহলে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস কীরকম হবে? এখানে দিব দুটি, এখানে দিব দুটি, এই 8টি। কিন্তু হুন্ডের নিয়ম মেনে যদি আমি অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস করি তাহলে কি হবে? 2s-এর দুটি, এরপর আমরা ইলেকট্রন প্রবেশ করাবো 2p-তে। 4টি ইলেকট্রন আছে, 1টি, 2টি, 3টি। প্রথমের ইলেকট্রনগুলো যাবে এক স্পিনে, এরপরের ইলেকট্রনগুলো প্রবেশ করাবো আমরা তার বিপরীত স্পিনে। তাহলে অলরেডি 3টি গেল, আর বাকি আছে একটি। এবার চতুর্থ ইলেকট্রনটি প্রবেশ করবে বিপরীতমুখী স্পিনে। এটা হলো সঠিক ইলেকট্রন বিন্যাস। দুটি বিজোড় ইলেকট্রন আছে, কিন্তু হুন্ডের নিয়ম না মেনে যদি আমরা এই ইলেকট্রন বিন্যাসটি করি তাহলে এটি ভুল হয়ে গেল। তাহলে অক্সিজেনে বিজোড় ইলেকট্রন আছে কয়টি? দুটি। সুতরাং যেসব পরমাণুতে বিজোড় ইলেকট্রন, একের অধিক বিজোড় ইলেকট্রন থাকে তাদের ক্ষেত্রেই হুন্ডের নীতি প্রয়োগ করতেই হবে, তা নাহলে আমাদের ইলেকট্রন বিন্যাসটা ভুল হয়ে যাবে। এজন্য এরপর থেকে আমরা ইলেকট্রন বিন্যাস করার সময় এই হুন্ডের নিয়মের প্রতি খেয়াল রাখব। বিজোড় ইলেকট্রন কয়টা আছে এটা তো আর আসলে হুন্ডের নিয়মে ইলেকট্রন বিন্যাস না করলে বোঝা সম্ভব নয়। এই জন্য আমরা
সবসময় ইলেকট্রন বিন্যাস করার ক্ষেত্রে হুন্ডের নিয়ম ফলো করব, তাহলে আর আমাদের কোনো ইলেকট্রন বিন্যাস ভুল হবে না। হুন্ডের নিয়মে একটি পরমাণুতে বিজোড় ইলেকট্রনের সংখ্যা নির্ণয় করা যায়। যেমন আমরা এই যে করতে পারলাম, অক্সিজেনে বিজোড় ইলেকট্রন আছে 2টি, কিন্তু যদি হুন্ডের নিয়ম ফলো না করি তাহলে অক্সিজেনে আসলে কয়টি বিজোড় ইলেকট্রন আছে আমরা বুঝতেই পারবো না। এরকম আমরা আরও একটি উদাহরণ দেখি। নিকেল 28, এটার ইলেকট্রন বিন্যাস হবে 1s2 2s2 2p6 3s2 3p6, 3pর পর ইলেকট্রন যায় 4s-এ, 4s2, তারপরে ইলেকট্রন যায় 3d-তে, 3d8। এই হলো টোটাল 28 ইলেকট্রন। যখন আমাদেরকে কোনো পরমাণুর ইলেকট্রন বিন্যাস করতে বলবে তখন আমরা ইলেকট্রন বিন্যাসটা এইভাবে করে নিয়ে তারপরে এটাকে আবার সাজিয়ে লিখব। এটাকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে হবে 1s2 2s2 2p6 3s2 3p6 3d8 4s2। অর্থাৎ সাজিয়ে লেখা অর্থ হলো প্রধান শক্তি স্তর অনুযায়ী সাজিয়ে লিখব। প্রথমে 1, তারপরে 2, 3, 4 এভাবে সাজিয়ে লিখব। তো আমাদের কেমিস্ট্রি পড়তে অনেক ইলেকট্রন বিন্যাস করতে হবে। তো ইলেকট্রন বিন্যাসকে আমরা আরেকটু সহজে উপস্থাপন করতে পারি। সেটা হলো এই যে 3p6 পর্যন্ত ইলেকট্রন আছে 18টি, 4 6 10 আর 2 12 6 18, 18টি ইলেকট্রন আছে। তো 18টি ইলেকট্রন কোন নিষ্ক্রিয় গ্যাসের থাকে? আর্গনের থাকে। সুতরাং এই অংশটিকে আমরা এইভাবে উপস্থাপন করতে পারি, থার্ড ব্র্যাকেটের মধ্যে আর্গন। আর আর্গনের ইলেকট্রন বিন্যাসও এরকম। তার মানে এই টোটালটাকে আমরা সংক্ষেপে এইভাবে উপস্থাপন করতে পারি। এই পর্যন্ত হলো আর্গনের ইলেকট্রন বিন্যাসের অনুরূপ। তারপরে কি আছে? 3d8 4s2। আমরা চাচ্ছি যে নিকেলে কয়টি বিজোড় ইলেকট্রন আছে সেটি বের করার জন্য। তাহলে এই ইলেকট্রন বিন্যাসটিকে হুন্ডের নিয়মে ইলেকট্রন বিন্যাস করতে হবে, অর্থাৎ 3d অরবিটাল যে 5টি আছে সেটা বক্সের মাধ্যমে দেখাতে হবে। আর্গন 3d অরবিটাল হলো 5টি, 1 2 3 4 5, আর এই পাশে হলো 4s অরবিটাল। 3d অরবিটালে ইলেকট্রন আছে 8টি। প্রথমে একটি স্পিনে আমরা ইলেকট্রন প্রবেশ করাবো, প্লাস হাফে প্রবেশ করালাম, 1 2 3 4 5। এরপর আমরা ইলেকট্রন প্রবেশ করাবো বিপরীতমুখী স্পিনে। 5টা অলরেডি দিয়ে দেয়া আছে, আর আছে 3টি, তাহলে 3টিকে বিপরীতমুখী স্পিনে প্রবেশ করাবো, 1 2 3। আর 4s-এ আছে 2টি। তাহলে নিকেলে আমরা বিজোড় ইলেকট্রন সংখ্যা পাচ্ছি 2টি। তো আমরা এখন থেকে ইলেকট্রন বিন্যাস এইভাবে করার চেষ্টা করব। বড় বড় ইলেকট্রন বিন্যাস আমাদেরকে করতে হবে। এই জন্য আমরা যদি সামনে নিকটস্থ একটা নিষ্ক্রিয় গ্যাস বসিয়ে নিই সামনে, তাহলে আমরা ইলেকট্রন বিন্যাস কম সময়ের মধ্যে সহজেই করতে পারব। চৌম্বক ধর্মের উপর ভিত্তি করে পদার্থকে 3 ভাগে ভাগ করা যায়। একটা হলো ফেরোচৌম্বক পদার্থ, 2 নম্বর হলো প্যারাচৌম্বক পদার্থ,
3 নম্বর হলো ডায়াচুম্বক পদার্থ। ফেরোচুম্বক পদার্থ হলো যারা চুম্বক দ্বারা তীব্রভাবে আকৃষ্ট হয়, চুম্বক দ্বারা তীব্রভাবে আকৃষ্ট হয় এবং এদেরকে চুম্বকে পরিণত করা যায়। এরকম পদার্থ হলো আয়রন, কোবাল্ট, নিকেল। আর প্যারাচুম্বক পদার্থ হলো, এখানে দেয়া আছে, চুম্বক দ্বারা আকৃষ্ট হয়, তীব্রভাবে না, আকৃষ্ট হয়, সাধারণ আকর্ষণ। তো প্যারাচুম্বক হওয়ার জন্য শর্ত কি? যেসব অণু বা পরমাণুতে বিজোড় ইলেকট্রন থাকে, কমপক্ষে একটা বিজোড় ইলেকট্রন থাকে, তারা প্যারাচুম্বক ধর্ম প্রদর্শন করে, অর্থাৎ চুম্বক দ্বারা আকর্ষিত হয়। আর যেসব পদার্থ চুম্বক দ্বারা বিকর্ষিত হয় তারা হলো ডায়াচুম্বক পদার্থ। আর ডায়াচুম্বক পদার্থে কোনো বিজোড় ইলেকট্রন থাকে না। ফেরোচুম্বক পদার্থেও বিজোড় ইলেকট্রন থাকে, প্যারাচুম্বক পদার্থেও বিজোড় ইলেকট্রন থাকে, কিন্তু ডায়াচুম্বক পদার্থে কোনো বিজোড় ইলেকট্রন থাকে না। আর প্যারাচুম্বক হওয়ার জন্য কোনো পরমাণু বা অণুতে কমপক্ষে একটি বিজোড় ইলেকট্রন থাকতে হবে। এখন আমরা দেখি জিঙ্ক, এটি প্যারাচুম্বক না ডায়াচুম্বক? পারমাণবিক সংখ্যা 30। এখানে আমরা দুটি নিয়ম শুনে রাখি। 1 নম্বর, যেসব পরমাণুর পারমাণবিক সংখ্যা বিজোড়, পারমাণবিক সংখ্যা বিজোড়, তারা প্যারাচুম্বক ধর্ম প্রদর্শন করে। সুতরাং আমরা ইলেকট্রন বিন্যাস ছাড়াই বলতে পারবো, যদি কোনো পরমাণুর পারমাণবিক সংখ্যা বিজোড় হয় তাহলে আমরা বলতে পারবো যেটা প্যারাচুম্বক পদার্থ। কিন্তু পারমাণবিক সংখ্যা যদি জোড় হয় তাহলে ওই পরমাণু প্যারাও হতে পারে, আবার ডায়াচুম্বকও হতে পারে। এটা আমরা ইলেকট্রন বিন্যাস না করে, হুন্ডের নিয়মে ইলেকট্রন বিন্যাস না করে বলতে পারবো না যে এটা প্যারা হবে না ডায়া হবে। যেমন এর আগে আমরা একটা ইলেকট্রন বিন্যাস করলাম নিকেল। নিকেলের পারমাণবিক সংখ্যা 28 এবং নিকেলে বিজোড় ইলেকট্রন আছে 2টি। বিজোড় ইলেকট্রন থাকার কারণে এটি ফেরোচুম্বক পদার্থ, বা সহজ কথায় বলতে পারি যে এটি চুম্বক দ্বারা আকৃষ্ট হয়। এখন জিঙ্কের ক্ষেত্রে আমরা দেখি আর্গন, এরপর 4s এ ইলেকট্রন যাবে 2টি, 18 আর 2 এ 20, 3d10। হুন্ডের নিয়মে যদি আমরা দেখি, এখানে 3d, তারপরে হলো 4s, 4s এ 2টি আছে, 3d তে আছে 10টি, 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, এরপর বিপরীত স্পিনে 6, 7, 8, 9, 10। জিঙ্কে কোনো বিজোড় ইলেকট্রন নেই, সুতরাং এটি ডায়াচুম্বক পদার্থ। এবার আমরা দেখি কপার, কপার 2+, কপার প্লাস, এই তিনটির মধ্যে কোনটি ডায়া প্যারা এগুলো আমরা এবার নির্ণয় করব। কপারের পারমাণবিক সংখ্যা 29, বিজোড় পারমাণবিক সংখ্যা, সুতরাং এটি প্যারা। বা ইলেকট্রন বিন্যাসও যদি আমরা দেখি, এর ইলেকট্রন বিন্যাস হবে আর্গন 3d10, 4s1, আর্গন
ডি অরবিটাল 4s অরবিটাল। এস অরবিটালে একটি বিজোড় ইলেকট্রন আছে এবং ডি অরবিটাল 10টি ইলেকট্রন দ্বারা পূর্ণ। 5, 6, 7, 8, 9, 10। 4s অরবিটালে একটি বিজোড় ইলেকট্রন থাকার কারণে কপার পরমাণু প্যারাচুম্বকীয় ধর্ম প্রদর্শন করে। এবার আমরা দেখি কপার 2+। আয়নের ইলেকট্রন বিন্যাস কিভাবে করতে হয়। আমরা যদি কপার 2+ এর ইলেকট্রন বিন্যাস এভাবে করি যে কপারের পারমাণবিক সংখ্যা 29, তার মানে এখানে 29টি ইলেকট্রন আছে, আর কপার আয়ন কপার 2+, তার মানে 2টি ইলেকট্রন ত্যাগ করেছে, ফলে এর ইলেকট্রন সংখ্যা হবে 27। এইভাবে আমরা যদি 27 ধরে কপারের ইলেকট্রন বিন্যাস করি তাহলে আমাদের ইলেকট্রন বিন্যাস ভুল হয়ে যাবে, বরঞ্চ ওই ইলেকট্রন বিন্যাসটা হয়ে যাবে কোবাল্টের ইলেকট্রন বিন্যাস। আয়নের ইলেকট্রন বিন্যাস করতে হয় মূল যে পরমাণুর ইলেকট্রন বিন্যাস আছে তার সর্ববহিস্থ স্তর থেকে চার্জ অনুযায়ী ইলেকট্রন সংখ্যা বাদ দিতে হয়। অর্থাৎ এটার ইলেকট্রন বিন্যাস হবে কপারের 2+, তার মানে 2টি ইলেকট্রন ত্যাগ করেছে। সর্ববহিস্থ স্তর থেকে 2টি ইলেকট্রন ত্যাগ করেছে। সর্ববহিস্থ স্তর হলো এর 3d 4s, 4s থেকে একটি, 3d থেকে একটি, তাহলে এটার ইলেকট্রন বিন্যাস হবে প্রথমে 4s থেকে একটি, 4s খালি, তারপর গেল কোথায় থেকে, 3d থেকে, তাহলে 3d তে এখন বিজোড় ইলেকট্রন আছে একটি। এই একটি বিজোড় ইলেকট্রন থাকার কারণে কপার 2+, এটিও প্যারাচুম্বক পদার্থ। এবার যদি কপার প্লাসের দেখি, আর্গন এখানে 10টি থাকবে, 4s থেকে একটি ইলেকট্রন চলে যাওয়ার ফলে কপার প্লাস আয়ন উৎপন্ন হয়। তো ইলেকট্রন বিন্যাস দেখেও বোঝা যাচ্ছে এর কোনো বিজোড় ইলেকট্রন নেই, সুতরাং এটি ডায়াচুম্বক পদার্থ। যদি বলা হয় যে সোডিয়াম ক্লোরাইড, এই অণুটি ডায়াচুম্বক না প্যারাচুম্বক, আমরা এই অণুটার টোটাল ইলেকট্রন সংখ্যা নির্ণয় করব। সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা 11, ক্লোরিনের ইলেকট্রন সংখ্যা 17, তাহলে টোটাল আসে কত, 28। যদি কোনো অণুর টোটাল ইলেকট্রন সংখ্যা জোড় হয় তাহলে সেটি হবে ডায়া। বিজোড় হলে, কোনো অণুর টোটাল ইলেকট্রন সংখ্যা বিজোড় হলে সেটি হবে প্যারাচুম্বক পদার্থ। NO, নাইট্রোজেন মনোক্সাইড, নাইট্রোজেনের ইলেকট্রন সংখ্যা 7, অক্সিজেনের 8, তাহলে টোটাল ইলেকট্রন সংখ্যা 15, বিজোড়, সুতরাং এটি হবে প্যারা। এখানে আমাদের একটি ব্যতিক্রম মনে রাখতে হবে, ইলেকট্রন সংখ্যার যোগফল যদি 10 হয়, জোড় হওয়া সত্ত্বেও 10 হলেই সেটা হবে প্যারা। আর আরেকটি হলো ইলেকট্রন সংখ্যার যোগফল 16, এটাও জোড়, 16 হলেও ওই অণুটি প্যারা হবে। যেমন অক্সিজেন, টোটাল ইলেকট্রন সংখ্যা 16, হওয়ার কথা ছিল ডায়া, এটি প্যারা, এটা ব্যতিক্রম, প্যারা হবে। ঠিক তেমনিভাবে B2, বোরনের ইলেকট্রন সংখ্যা 10, হওয়ার কথা ছিল ডায়া, কিন্তু এটি প্যারা। অর্থাৎ মোট ইলেকট্রন সংখ্যার যোগফল 10 এবং 16 আসলে জোড় হওয়া সত্ত্বেও তারা হবে প্যারা। এটা রাসায়নিক বন্ধন পড়ার সময় আমরা জানতে পারবো কেন জোড় হওয়া সত্ত্বেও প্যারা হচ্ছে। এবার আমরা আরও কয়েকটি উদাহরণ দেখি। NO+, নাইট্রোজেনের ইলেকট্রন সংখ্যা 7 প্লাস অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা 8, যেহেতু পজিটিভ চার্জ আছে তার মানে একটি ইলেকট্রন কম হবে, -1,
ইকুয়াল 14 জোর, সুতরাং ডায়া। Cl O মাইনাস, ক্লোরিনের 17, অক্সিজেনের 8 নেগেটিভ চার্জ আছে, তার মানে একটি ইলেকট্রন বেশি, +1 26 জোর আসলো, সুতরাং এটা হবে ডায়া চৌম্বক পদার্থ। হুন্ডের নীতির একটি অনুসিদ্ধান্ত এরকম: অর্ধপূর্ণ ও পূর্ণ অরবিটাল সমূহ অত্যন্ত স্থিতিশীল হয়। অর্ধপূর্ণ ও পূর্ণ অরবিটাল সমূহ অত্যন্ত স্থিতিশীল হয়। এটার মূল অর্থ হলো ওই অরবিটাল থেকে ইলেকট্রন সহজে বেরও করা যায় না, আবার ইলেকট্রন সহজে ওই অরবিটালে প্রবেশ করানো যায় না, অর্থাৎ বের করতে বা প্রবেশ করতে অধিক পরিমাণ শক্তির প্রয়োজন হয়। তো কোন কোন অর্ধপূর্ণ অরবিটাল স্থিতিশীল হয়? p3 d5 f7 এরকম কনফিগারেশন বা বিন্যাস যেসব pdf অরবিটালের থাকবে তারা অত্যন্ত স্থিতিশীল হয়। আর পূর্ণ অরবিটাল সমূহের মধ্যে আছে s2 p6 d10 f14। এই s2 ইলেকট্রন বিন্যাস সবার ক্ষেত্রে স্থিতিশীল নয়, এটা কয়েকটা পরমাণুর ক্ষেত্রে স্থিতিশীল পাওয়া যায়: হিলিয়াম, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম। এখন প্রশ্ন হলো কেন এগুলো এত স্থিতিশীল হয়? কেমিস্ট্রিতে একটা শব্দ আছে সিমমেট্রি। এর অর্থ হলো সুসজ্জিত বা বিভিন্ন অংশের মধ্যে সামঞ্জস্যপূর্ণ। কোনো সিস্টেম যদি এই সিমেট্রিক অবস্থা প্রদর্শন করে তাহলে সেই সিস্টেমটা বা সেই অবস্থাটা অত্যন্ত স্থিতিশীল হয়। যেমন আমরা যদি অর্ধপূর্ণ পি অরবিটালের দিকে তাকাই, পি অরবিটাল 3টি এবং অর্ধপূর্ণ পি অরবিটালে ইলেকট্রনও থাকে 3টি, অর্থাৎ প্রতিটি অরবিটালে ইলেকট্রন আছে একটি করে। তার মানে এখানে অরবিটাল সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যার মধ্যে একটা সামঞ্জস্য আছে বা ভারসাম্য আছে। আবার যদি পূর্ণ পি অরবিটালের দিকে আমরা তাকাই, পূর্ণ পি অরবিটালে ইলেকট্রন থাকে 6টি এবং এই ক্ষেত্রে প্রতিটি পি অরবিটালে ইলেকট্রন থাকে 2টি করে। তার মানে ভারসাম্যপূর্ণ অবস্থা, সিমেট্রিক অবস্থা। অরবিটাল সংখ্যা 3টি, ইলেকট্রন সংখ্যা 6টি, প্রতিটি অরবিটাল 2টি করে ইলেকট্রন পেয়েছে, ভারসাম্যপূর্ণ অবস্থা। আর এই অবস্থা হলে সেই সিস্টেমের শক্তি অত্যন্ত কম হয় বা সেটি অত্যন্ত স্থিতিশীল হয়। এবার যদি আমরা আরেকটা দেখি, সিমেট্রিক অবস্থা না হলে কি হবে? এখানে 2টি, একটি, একটি। এখানে অরবিটাল আছে 3টি, একটি অরবিটালে 2টি ইলেকট্রন, অপর 2টি অরবিটালে একটি একটি করে ইলেকট্রন, অর্থাৎ এটা কোনো সুসজ্জিত অবস্থা না বা ভারসাম্যপূর্ণ অবস্থা না। অরবিটাল সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যার মধ্যে ভারসাম্য নেই, সুতরাং এই সিস্টেমটা হবে অর্থাৎ p4। এই ধরনের ইলেকট্রন বিন্যাস হবে অস্থিতিশীল। এখান থেকে আমরা সহজেই ইলেকট্রন বের করতে পারবো বা ইলেকট্রন প্রবেশ করাতে পারবো, এজন্য আমাদের খুব বেশি শক্তির প্রয়োজন হবে না। আউববাউ নীতি অনুযায়ী ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস হওয়ার কথা ছিল এরকম 3d4 4s2, কিন্তু তা না হয়ে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস আমরা পাই 3d5 4s1। এটা হলো প্রকৃত ইলেকট্রন বিন্যাস। কেন এই ব্যতিক্রমটা ঘটল? কারণ 3d4 অপেক্ষা 3d5 এই ইলেকট্রন বিন্যাসটি অত্যন্ত স্থিতিশীল, কারণ এখানে অর্ধপূর্ণ ডি অরবিটাল আছে। আর এই স্থিতিশীলতা অর্জন করার জন্য ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসে ব্যতিক্রম ঘটে। এই একই ঘটনা কপারের ক্ষেত্রেও প্রযোজ্য। আউববাউ নীতি অনুযায়ী কপারের ইলেকট্রন বিন্যাস হওয়ার কথা ছিল 3d9 4s2, কিন্তু সেটা না হয়ে হয় 3d10 4s1। এটা হওয়ার কারণ
3D9 অপেক্ষা 3D10 এটি অত্যন্ত স্থিতিশীল, কারণ এখানে 3D10 3D অরবিটালটি পূর্ণ হওয়ার কারণে এর স্থিতিশীলতা বেশি। আর এই স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস অর্জন করার জন্যই কপারের ইলেকট্রন বিন্যাসে ব্যতিক্রম ঘটে। এছাড়া আরও কিছু মৌলের পরমাণুর ইলেকট্রন বিন্যাসে ব্যতিক্রম ঘটে, এগুলো আমরা এমসিকিউ এর জন্য মনে রাখব। এরকম ব্যতিক্রম ঘটে নিওবিয়াম, মোলিবডেনাম, টেকনেশিয়াম, রুথেনিয়াম, রোডিয়াম, প্যালাডিয়াম, সিলভার, ল্যান্থেনাম, প্লাটিনাম এবং গোল্ডে। এবার আমরা হুন্ডের নীতির লাস্ট একটি কোশ্চেন দেখব, Fe2+ এবং Fe3+, এর মধ্যে কোনটির স্থায়িত্ব বেশি, অর্থাৎ কোন আয়নটি বেশি স্থিতিশীল। তো আমরা প্রথমে এদের ইলেকট্রন বিন্যাস করব। আয়নের ইলেকট্রন বিন্যাস করতে গেলে প্রথমেই তার মূল যে পরমাণু তার ইলেকট্রন বিন্যাস করে নিলে ভালো হয়। আয়রনের পারমাণবিক সংখ্যা 26, সুতরাং এর ইলেকট্রন বিন্যাস হবে, এরপর ইলেকট্রন যাবে 4s2, 20টি হলো, এরপর 3d6। এবার আমরা দেখি Fe2+, এর ইলেকট্রন বিন্যাস কি হবে। এর অর্থ হলো আয়রন তার সর্ববহিস্থ স্তর থেকে 2টি ইলেকট্রন ত্যাগ করে, তাহলে 3d6 এই 4s থেকে 2টি ইলেকট্রন ত্যাগ করে, 4s0, বা এই 4s না দিলেও হবে, কোনো সমস্যা নেই। এরপরে আমরা দেখি Fe3+, এর ইলেকট্রন বিন্যাস কি হবে। 4s থেকে 2টি ইলেকট্রন যাবে, এরপর 3d থেকে একটি ইলেকট্রন যাবে, তাহলে এর ইলেকট্রন বিন্যাস হবে আর্গন 3d5। এখন আমরা যদি এই দুই আয়নের ইলেকট্রন বিন্যাসের দিকে লক্ষ্য করি, তাহলে দেখতে পাবো Fe3+ এর 3d অরবিটাল অর্ধপূর্ণ হওয়ায় এটি স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস, আর স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস হওয়ার কারণে এর স্থায়িত্ব বেশি। Z সমান 8, অর্থাৎ 8 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট পরমাণুর ইলেকট্রনগুলোর 4টি কোয়ান্টাম সংখ্যার মান লিখো। পারমাণবিক সংখ্যা 8, তার মানে ওই পরমাণুতে 8টি ইলেকট্রন আছে। এই 8টি ইলেকট্রনেরই 4টি করে কোয়ান্টাম সংখ্যার মান পাওয়া যাবে, সেই সেটটা আমাদের এখানে লিখতে বলা হয়েছে। তো পারমাণবিক সংখ্যা 8 মানে অক্সিজেন, এর যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে পাবো 1s2, 2s2, 2p4। এই ইলেকট্রন বিন্যাসকে যদি আমরা অরবিটাল ডায়াগ্রামের মাধ্যমে উপস্থাপন করি, 1s অরবিটাল, 2s অরবিটাল, এরপর হলো 2p অরবিটাল। 1s অরবিটালে 2টি ইলেকট্রন আছে, 1 নম্বর ইলেকট্রন, 2 নম্বর ইলেকট্রন। তাহলে প্রথমে আগে আমরা এই 2টি ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যার মান লিখি। n, l, m, s। প্রথম ইলেকট্রনকে ধরলাম E1, প্রথম ইলেকট্রনের n এর মান 1, উপশক্তি স্তর s, সুতরাং l এর মান হবে 0। l এর মান যদি 0 হয় তাহলে m এর মান হবে 0। স্পিন তীর চিহ্ন ঊর্ধ্বমুখী হলে, তীরের মাথা ঊর্ধ্বমুখী হলে আমরা এটাকে ধরি +½ নিম্নমুখী হলে আমরা এটাকে ধরব -½ তাহলে s এর মান হবে এখানে
প্লাস হাফ। দ্বিতীয় ইলেকট্রনের ক্ষেত্রে 1 0 0 মাইনাস হাফ। এবার 2s এ যাবে, এটা হলো 3 নম্বর ইলেকট্রন, তারপরে যাবে 4 নম্বর ইলেকট্রন। তাহলে 3 নম্বর ইলেকট্রনের জন্য প্রধান কোয়ান্টাম সংখ্যার মান হবে 2, l এর মান 0, m এর মান 0 প্লাস হাফ। চতুর্থ ইলেকট্রনের জন্য হবে 2 0 0 মাইনাস হাফ। এবার 2p অরবিটালে প্রবেশ করবে পঞ্চম ইলেকট্রন, তারপরে ষষ্ঠ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। এবার আমরা এই তিনটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান বের করব। n l m s। e5 n এর মান 2, p এর জন্য l এর মান 1। l এর মান যদি 1 হয় তাহলে m এর মান আমরা পাবো 3টি, -1 0 +1। সেটাকে আমরা এভাবে লিখব। এজন্য p উপশক্তি স্তরে অরবিটাল 3টি, -1 0 +1। তাহলে m এর মান আসবে -1, স্পিন কোয়ান্টাম সংখ্যার মান আসবে প্লাস হাফ। এইভাবে যদি আমরা e6 বের করি, 6 নম্বর ইলেকট্রনের 2 1 0 প্লাস হাফ। e7 2 1, m এর মান +1, e7 +1 প্লাস হাফ। এবার আমরা দেখি e8 8 নম্বর ইলেকট্রন, অলরেডি 7টা প্রবেশ হয়ে গেছে। 8 নম্বর ইলেকট্রন বিপরীত স্পিনে আবার এখান থেকে শুরু হবে 8। তাহলে e8 হবে 2 1 -1, স্পিন হবে -হাফ। তাহলে 8 নম্বর ইলেকট্রন হলো এটা 8, এইটা নয়, এটা হলো 7 নম্বর, এটা 8 নয়। কপারের 29তম অথবা সর্বশেষ ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান লিখো। কপারের ইলেকট্রন বিন্যাস করি আমরা। 1s2 2s2 2p6 3s2 3p6। এরপর ইলেকট্রন প্রবেশ করবে 4s এ হবে 1 3d10। এখন আমরা অরবিটাল ডায়াগ্রাম আঁকব। 1s 2s 2p 3s 3p 3d 4s। প্রথমে আমরা দেখি 29তম ইলেকট্রনটা কোন অরবিটালে আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18।
18 3p। এরপর ইলেকট্রন যায় 4s এ 19। এরপর 3d তে 20 21 22 23 24 25 26 27 28 29। তাহলে আমাদের 29তম ইলেকট্রন হলো এই যে এটি হলো 29তম ইলেকট্রন। এটাকে 29তম ধরা যাবে না, কারণ আউফবাউ নীতি অনুযায়ী এইভাবে 29তম ইলেকট্রনটি ফিল আপ হয়। এবার আমরা দেখি এই 29তম ইলেকট্রনের n এর মান কত, l এর মান কত, m এর মান কত এবং s এর মান কত। n এর মান 3, l এর মান d এর জন্য হবে 2, l এর মান যদি 2 হয় তাহলে m এর মান হবে -2 থেকে +2। এইভাবে আমরা লিখব, এই অরবিটালের উপর দিয়ে লিখে দেব -2 -1 0 +1 +2। l সমান 2 এর জন্য এভাবে আমরা 5টি মান পাবো d এর ক্ষেত্রে। তাহলে 29তম ইলেকট্রনের m এর মান হবে +2 এবং s এর মান হবে -12। এটা হলো 29তম ইলেকট্রনের জন্য এই মান আমরা পেলাম। এবার বলা আছে কপারের সর্ববহিস্থ স্তরের ইলেকট্রনটির 4টি কোয়ান্টাম সংখ্যার মান লিখো। সর্ববহিস্থ স্তর হলো 4s। 4s এ যে ইলেকট্রনটা আছে তার 4টি কোয়ান্টাম সংখ্যার মান লিখতে বলা হয়েছে। তাহলে ওইটার জন্য n l m s। n এর মান 4, l এর মান 0, m এর মান 0, s এর মান +12। এই প্রশ্নটা এইভাবেও আসতে পারে, কপারের ওটা হলো 19তম ইলেকট্রন, 19তম ইলেকট্রনটির 4টি কোয়ান্টাম সংখ্যার মান লিখো। সর্ববহিস্থ স্তর বা 19তম ইলেকট্রন যেটাই বলুক না কেন তার কোয়ান্টাম সংখ্যার মান হবে এটি।